প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে মানব পাচার ও ঘুষের অভিযোগে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। এই ঘটনা বাংলাদেশের জন্য লজ্জাজনক হলেও এখনও বহাল আছে পাপুলের সংসদ সদস্য পদ। অভিযোগ রয়েছে কয়েক হাজার প্রবাসী শ্রমিকের টাকা মেরে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া পাপুল শুধু টাকার জোরে নিজে এমপি হয়েছে, এমপি বানিয়েছেন স্ত্রীকেও। বিএনপি বলছে কুয়েতে পাপুলের শাস্তি বর্তমান সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি, আর আওয়ামী লীগ বলছে পাপুলের উত্থানের পেছনে দায়ী বিএনপি। বিভিন্ন সময় গণমাধ্যমের প্রতিবেদনে মনোনয়ন কিংবা পদবাণিজ্যের অভিযোগ দেশে প্রায় সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই কম বেশি উঠেছে। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনা বিষয় টাকা থাকলেই কি এমপি হওয়া যায়। এই বিষয়ে আলোচনা করবেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মিস্টার তানভীর শাকিল জয়। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ওয়েলকাম আপা। এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আমরা জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা আরটিভিতে চোখ রাখছেন, চাইলে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও এই আলোচনা দেখতে পারেন। আমরা মূল আলোচনায় যাব। প্রথমেই আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে পাপুলদের উত্থান, যে নিজে এমপি হয়েছে, তারপরে তার মনে হয়েছে যে বাসায় একটা ঝামেলা হয়, স্ত্রীও এমপি হতে চায় এবং তাকেও সে বানাতে পেরেছে, যে টাকা হলেই দম্পতি এমপি হওয়া যায়, এইরকম একটা জায়গা নির্মাণ হয়েছে। কিভাবে দেখছেন আপনি? না, এখন তো মানে কি বলবো, এখানে দুজনই ওনারা সংসদ সদস্য, তো ওনাদের সামনেই বলতে হচ্ছে যে সংসদ সদস্যদের মান আনফর্চুনেটলি বাংলাদেশে এত কমে গেছে। কারণ এটার প্রধান কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু নিজেরাই গত 12 বছরে খুব সুচারুভাবে সুচিন্তিতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, বেশিরভাগ সংসদ সদস্যরাই যারা জেনুইনলি আওয়ামী লীগের নৌকায় যদি ভোট দিত ভোটাররা, তাহলে জেনুইন এমপি নৌকা থেকে বা আওয়ামী লীগ থেকে হতে পারতেন বা জাতীয় পার্টি থেকে হতে পারতেন, কিন্তু তারাও নৌকা বা জাতীয় পার্টির লোকজনও কিন্তু ভোট দিতে পারছে না। এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংসদ সদস্যরা মনে করে যে টাকা খরচ করে তো আমি মনোনয়ন নিচ্ছি, টাকা খরচ করে আমি এমপি হয়ে যাচ্ছি। এই পাপুলের 4 বছর ভিন্ন দেশে সাজা হলো বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা, এবং কারণ সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এখন কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে যখন ফরেন মিনিস্ট্রিকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি ওখানে বলছেন যে এখনও সেই নথি তাদের কাছে অফিসিয়ালি আসে নাই। হ্যাঁ, ওখানে কুয়েতের আরও কিছু লোকজন, শুধু পাপুলের না, কুয়েতের লোকজনেরও সাজা হয়েছে একটি মামলা, এবং আরও 2টা মামলা চলছে তার নামে। একটা হচ্ছে অর্থ পাচার, আরেকটা হচ্ছে অর্থ পাচার, মানব পাচার, 2টা মামলা চলছে। সেই আমাদের যে দুদক নামে একটা জিনিস আছে, সেই জিনিসটি তদন্ত করেই যাচ্ছে, তার তদন্ত শেষ হচ্ছে না, তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট শেষ হচ্ছে না, কিন্তু আরেক দেশে তার সাজা হয়ে গেছে 4 বছরের। আজকে এই যে হাজার হাজার টাকা সে পাচার করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, অবৈধ কাজ করেছে, এগুলো কি সরকারের মদত ছাড়া করেছে? তথাকথিত আপনার কি বলে নিরপেক্ষ স্বতন্ত্র হলেই তো হয় না। নিক্সন চৌধুরী তো স্বতন্ত্র ছিল, এখন তো মহাধুমধামে যুবলীগে জয়েন করে ফেলেছে। তো স্বতন্ত্র লেভেলটা থাকলেই তো স্বতন্ত্র না। কিন্তু বলা হচ্ছে পাপুলের উত্থান হয়েছিল বিএনপির হাত ধরে, কুয়েতে গেছেও সে বিএনপির মাধ্যমেই, সেরকম খবর কিন্তু পেরিয়েছে। এখন তো আওয়ামী লীগ, শুনেন, প্রথম কথা, ওনারা বাংলাদেশে যে যা ঘটবে সবই বিএনপির দোষ আনবে, ওইটা আকাশ পাতাল। ওইটা হচ্ছে, আমি মনে করি দ্যাটস এ পলিটিক্যাল রিটরিক, এটা একটা রাজনৈতিক বক্তব্য। কিন্তু এখন তো ওনারা ক্ষমতায় আছে, পাপুলের সাজা বাংলাদেশের মাটিতে হতে এত দেরি লাগছে কেন? পাপুলের এই যে দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত এত দেরি হচ্ছে কেন বাংলাদেশে হতে? তো বাংলাদেশে যেমন শাহেদ আরেক বস্তু যে আমরা দেখলাম যে করোনার সময় মানুষ মেরেছে, দুর্নীতি করেছে, দুনিয়ার কাজ করেছে, প্রধানমন্ত্রীর সাথে তার ছবি, রাষ্ট্রপতির সাথে তার ছবি, এত ছবি। এই শাহেদকে প্রশ্রয় কে দিয়েছে? আওয়ামী লীগের লোকজন দিয়েছে। কিন্তু সেও এমপি হতে পারত। আওয়ামী লীগ তো এখন এই ধরনের একটি লোক গণভবনে ঢুকে কিভাবে? না, সবাই এমপি হতে চায় কেন আপা? মধুটা কি, এটা একটু বলেন তো দেখি।
কারণ এখন আনফরচুনেটলি ব্যবসায়ী তারপরে এই যে টাকা আদম সবগুলো সব এমপি হতে চাই কেন? ওনার বাবা যখন রাজনীতি করেছেন বা আমার বাবা যখন রাজনীতি করেছেন তখন আপনার সংসদ সদস্যদের কিন্তু একটা বিশাল মূল্য ছিল, কারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হতো, মানুষের জন্য কাজ করতে হতো, মানুষের সেবা করতে হতো, সেখানে একটা মূল্য ছিল। হ্যাঁ, কিন্তু আজকে সংসদ সদস্য যদি কোনো রকমে হতে পারে আর পার্লামেন্টে ঢুকতে পারে তাহলে 1,000 কোটি টাকা, সংসদ সদস্য বাদ দেন ভাই, এখন আওয়ামী লীগের ওয়ার্ডের কর্মীরা বিছানার তলে নিচে আপনি যে দেখেন কোটি টাকা পাবেন। এখন আপনি তো এখন সংসদ সদস্য হওয়া লাগে না, আওয়ামী লীগের কোনো লীগের কোনো একটা ওয়ার্ডের কর্মী যদি কোনোভাবে হইতে পারে তাহলে লাখ টাকা, কোটি টাকা, 1,000 টাকা, 100 টাকা। এখন আজকের রিয়ালিটি হচ্ছে এটা, এবং এই সরকার, এই আওয়ামী লীগ সরকার এই জায়গায় সংসদকে এবং সংসদ সদস্যদেরকে নিয়ে গেছে যে সংসদ সদস্যরা এখন আপনার মার্ডারের জন্য ইয়ে করে। সেদিন যে আরেকটা ইয়ে দেখলাম যে ওসির সাথে চুক্তি করছে আরেকটা লোককে মারার জন্য। 2-4-5 জনকে দিয়ে কি পুরো সংসদকে বিচার করা ঠিক হবে? ঠিক হবে না, ওভার জেনারেলাইজেশন হয়ে যাচ্ছে কিনা আসলে? অনেক ত্যাগী পোরখা ভালো মানুষও তো এমপি হয়। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগে যেরকম ভালো মানুষ আছে, জাতীয় পার্টিতে আছে, বিএনপি তো এরকম বহু ত্যাগী নেতাকর্মী আছে, কিন্তু এখন ওনারা যে প্রজেক্ট, নির্বাচনকে যে প্রজেক্টে রূপান্তর করেছে, সেই প্রজেক্টের কারণে তো আপনার নৌকা, অল ইউ নিড ইজ নৌকা হলেই পাস। কেন, জাতীয় পার্টির নেতাও তো বলেছে যে অটো পাস করে দেন। আজকে শামীম হায়দার সাহেব যে আছেন জাতীয় পার্টি, ওর বাবলু সাহেব বলেছেন না যে ওইদিকে অটো পাস, শিক্ষা যে অটো পাস, আপনি আওয়ামী লীগে অটো পাস করে দেন। আপনাকে এখন থামায়, পরে আবার আসবো, সময় যেহেতু আছে। যে মিস্টার তানভীর শাকিল, আপনি যদি একটু বলেন, আপাতত অনেকক্ষণ বেশ উত্তেজনা ছড়িয়েছেন, একটু যদি বলেন। হ্যাঁ, আসলে এখানে আপা যে কথাটি বললেন যে সংসদ সদস্যদের মান পড়ে গেছে বা এরকম, পাপলুকে তো অবশ্যই সে অপরাধী, সে বিদেশে দণ্ডিত হয়েছে। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনিদের নির্বাচিত করা হয়েছিল এবং তাদেরকে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার সম্মানও দেওয়া হয়েছিল। এটি কিন্তু আমরা ভুলে যাইনি। আমরা যদি দেখি যে নিজামী মুজাহিদের মতো যুদ্ধাপরাধী, যারা যুদ্ধাপরাধী সরাসরি সারা বিশ্ব জানে, দেশবাসী জানে, তাদেরকে কিন্তু জোটে নেওয়া হয়েছে, তাদেরকে এমপি করা হয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। সেই সকল যুদ্ধাপরাধীদের গাড়িতে আমরা লাল সবুজ পতাকা দেখেছি। হ্যাঁ, সুতরাং বিএনপি সরাসরি এই কর্মকাণ্ডগুলো করেছে। সুতরাং সেই সময় থেকেই তো আমি মনে করি যে একদম সরাসরি খুনি, জাতির জনকের খুনি, যুদ্ধাপরাধীদের তাদেরকে সংসদে প্রতিষ্ঠিত করে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এখন এখানে পাপলুর এক্সাম্পল যেটি টেনে আনা হচ্ছে, উনি কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, হ্যাঁ, স্বতন্ত্র সংসদ সদস্য, এবং ওই আসনটি জাতীয় পার্টিকে নির্বাচনের সময় ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেখানে পপলু তিনি স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার স্ত্রীকে তিনি স্বতন্ত্র কোটায় যে আছে সেখান থেকে সংসদ সদস্য করেছেন। এখানে বিচারের কথাটি এসেছে, বিচারের কথাটি আমি যেটি বলবো যে ওনার কুয়েতে যে বিচার হয়েছে, উনি কিন্তু এখান থেকে মানব পাচার করেছেন। কুয়েতে তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করা হয়েছে, অর্থ নেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, এবং কুয়েত তাদের দেশে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটির বিচার করে তাকে দণ্ডিত করেছেন। মানি লন্ডারিংয়ের যে বিচারটি আছে সেটি চলমান আছে আমরা জানি। বাংলাদেশে কিন্তু দুদক এরই মধ্যে তার সম্পদের হিসাব, তার স্ত্রী, তার শ্যালিকা, তার পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং এটি কিন্তু অনগোয়িং আছে। এটি কিন্তু এমন না যে এটি থেমে গেছে, বিচার হবে না, সেটা দিয়েছে। তো আমার কথা হলো যে এটিকে তো এমন যদি হতো যে আমরা তার ওখানে দণ্ডিত হওয়ার পরে বাংলাদেশে এটা এখন আমরা শুরু করছি, তাহলে কিন্তু বলা যেত। কুয়েতে বিচার শুরু হওয়ার যে প্রক্রিয়া ছিল তখন থেকেই কিন্তু তার এই ঘটনাটি যখন সামনে আসে তখন থেকেই কিন্তু আওয়ামী লীগ সরকার তার যাতে বিচার হয়, তার এই সকল অপরাধের যাতে বিচার হয় সেটির ব্যবস্থা। আপা বলতে চাচ্ছে যে কুয়েতে এত দ্রুত দিয়ে ফেলে আমরা কেন এত সময় নিচ্ছি, কিংবা সে এখন এমপি থাকে কিভাবে? মানে আপনি এমপি, সে এমপি, আপনার নিজের জন্য তো সে ভালো না, বিব্রতকর। আমি যেটা বলতে চাচ্ছি যে শুনুন, বাংলাদেশের তার কুয়েতে যে অপরাধ করেছে সেটির বিচার কুয়েতে হবে, বাংলাদেশ থেকে যে অপরাধ করেছে সেটির বিচার কিন্তু বাংলাদেশে হবে। বাংলাদেশের অপরাধ তো কুয়েতে বিচার করবে না, বা কুয়েতের অপরাধ বিচার কিন্তু এখানে হবে, হয়তো সময় লাগছে। এই যে নথি পায় নাই ফরেন মিনিস্ট্রি, এখন ওই যে আগে কাগজে একটা লোকের সারা পৃথিবী জানে যে একটা লোক দুর্নীতি করে সাজা হয়ে গেছে, এখন আপনারা বসে আছেন নথির আশায়। না, এটা কিন্তু আপা, এটা কিন্তু ইমোশনের কথা হয়ে গেল। আপনি একটা জিনিস আপনি নিজেও ভালো মতো জানেন, আপনিও ভালো আইন জানেন, যে আমরা একজনকে তখনই
অনেকের কিন্তু সাজা হয়ে যায়, কিন্তু হাইকোর্ট থেকে যখন আপনি সার্টিফাইড কপি না পান তার জামিনও হয় না, তার বিচারও কার্যকর হয় না। এখন কুয়েতে বিচার হয়েছে, কুয়েতে লিগ্যাল সিস্টেম থেকে অবশ্যই সেই নথিটা আসবে, বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে চাইতে হবে। এখন আমি তো ধরেন ওখানে বিচার হয়েছে, আমি ব্রেকিং নিউজ দেখলাম, সেটির ধারাবাহিকতা এখান থেকে তার সংসদ সদস্যপদ চলে যাবে। ডকুমেন্টটা লাগবে, ডকুমেন্ট, এবং সে যেহেতু ওখানে দণ্ডিত হয়েছে, ডকুমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তার সংসদ সদস্যপদ থাকবে না। অনেক ধন্যবাদ। আমার একজন ব্যারিস্টার দেখে উনি কি বলেন একটু বলেন তো, যে নথি ডকুমেন্ট কেন সময় লাগছে একটু ব্যাখ্যা করেন আমাদের। জি, আমি বলছি একটা হচ্ছে যে ফরেন জাজমেন্ট এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা। প্রথম হচ্ছে এমপিদের একটা প্রিভিলেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে তাকে স্পিকারের অনুমতি ছাড়া অ্যারেস্ট করা যাবে না, আর একটা হচ্ছে তিনি যদি কনভিক্টেড হন তাহলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে, তবে আপিল করলে সেটা আবার থাকবে না, ধরে নেওয়া হবে ইনোসেন্সটা কন্টিনিউ করছে। ফরেন জাজমেন্টের বেসিসে কোনো এমপির এমপিশিপ যাবে এরকম সিচুয়েশন আগে হয়নি। আমার আইনের বিচারে সংবিধানের ব্যাখ্যায় যতটুকু মনে হয় তার এমপির পদশিপ অন্তত কুয়েতের এই রায়ে যাওয়ার কথা না। মরাল টার্পিচুড একটা শব্দ আছে, বাট সেটা আমি সংবিধানটার ডিটেলস দেখে আপনাকে জানাবো। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রথম যে জিনিসটি ঘটেছে ইলেকশন নিয়ে, দেখুন এই পাপলুকে উত্থান করতে যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে সক্রিয় ছিল ব্যাপারটা কিন্তু তা না, কারণ তাকে কিন্তু নৌকাও দেওয়া হয়নি, লাঙলও দেওয়া হয়নি, এবং সেই আসনে কোনো নৌকা মার্কার প্রার্থী ছিল না। আপনি তো সব জানেন, ভেতরে একটা খেলা হয় কিন্তু টেবিলের নিচে, টেবিলের নিচে কিন্তু ডিলিংস হয়, সেটা কি আমরা জানি কিনা? আমি আপনাকে বলছি, আমি ডিটেইলসটাই বলছি, যতটুকু মিডিয়ার সামনে খোলামেলা যতটুকু বলা যাবে ততটুকু বলবো। এখন আপনার সেখানে জাতীয় পার্টির প্রার্থী হঠাৎ করে বিভিন্ন মহল থেকে তার মুখ থেকে শোনা, উনি প্রেশার অনুভব করেন যে উনি প্রত্যাহার করতে হবে, আপনি ইলেকশন করতে পারবেন না বা সামথিং লাইক দ্যাট। সেই সিচুয়েশনে হঠাৎ করে উনি দেখলেন যে সব কিছুই পাপলুরপন্থী হয়ে গেছে, সবকিছু বলতে আমি সবকিছু মিন করছি, এবং আলটিমেটলি উনি ইলেকশনটা করতে পারেন না বা করেন না। পাপলুকে কেউ চিনতো না, তাই না? পলিটিক্যাল অ্যারেনাতে সে নাই, কোনো নামও জানতাম না। দেন পাপলু এমপি হয়ে গেল, এবং দেন স্বতন্ত্র প্রার্থীদের একটা ভোটাভুটি হয়। স্বতন্ত্র প্রার্থী যে কয়জন আছে তারা একজনকে মনোনীত করেন, স্বতন্ত্র সবাই মিলে তার ওয়াইফকে মনোনীত করেছে, সেখানেও আওয়ামী লীগ জাতীয় পার্টির কিছু করার নেই। এখন কিসের জোরে এতগুলো ওভারকাম করেছে এটা পাপলু সাহেবই জানে, বা আপনারাও একটু আমরা যে টাইটেল দিয়েছি তার সঙ্গে কোনো মিল খুঁজে পান কিনা? টাকা হলেই সব পাওয়া যায়, টাকা হলেই সব পাওয়া যায় না, কারণ হচ্ছে আমি যার সাথে ভোট করি, আমি যার সাথে টাকা ছাড়া পাপলুর আর কি ছিল একটু বলবেন? কি ছিল এটা? ডোনাল্ড ট্রাম্পের টাকা ছাড়া কি ছিল? আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, সে তো টাকা থাকলে হয়, সে তার মানে এটাই না। আমার আর্গুমেন্টই আপনি বলছেন টাকা থাকলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায়, টাকা থাকলে হওয়া যায়, কিন্তু টাকা থাকলে হওয়া যায় না এমন নিদর্শন হাজার হাজার আছে। আমি আমার নিজের ভোট দিয়ে বলতে পারি, আমার অপোনেন্ট নৌকা মার্কার প্রার্থী তিনি আমার থেকে কয়েক হাজার গুণ বেশি টাকার মালিক। উনি ভোটে আমার থেকে অন্তত 20 থেকে 50 গুণ বেশি টাকা খরচ করেছেন, কিন্তু আমি তাকে 12,000 ভোটে হারিয়েছি আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের সময়। টাকা লাগে বা টাকা থাকলে হয়, কিন্তু টাকা থাকলেই হয় এটা কখনোই ঠিক না। দেন শামা ওবায়দ যে কথাগুলো বললেন সংসদকে নিয়ে, সংসদের মান নেমে গেছে, এই সংসদটা কি হঠাৎ করে আসলো? এই এমপিরা কি হঠাৎ করে আসলো? এরা সবাই 8 সাল থেকেই 80 ভাগ থেকে 90 ভাগ 8 সাল থেকেই টানা এমপি, এবং 20 থেকে 30-40 ভাগ আগে থেকেই এমপি। কেউ 91 সালে ছিল, কেউ 96 সালে ছিলেন, কেউ 2001-এ ছিলেন। এরা কেউ নতুন এমপি না, নতুন এমপি আমি, অথবা জয় সাহেবও নতুন এমপি ওনার বাবার মৃত্যুর পরে। তো ওনারা যারা আগে ছিলেন তারাই আছেন, নতুন যারা অ্যাড হয়েছেন তাদের মান নিয়ে যদি আপনি দেখেন, না এটি বলছে ধরেন যে জয় সাহেবকে বলে আমরা পার্সোনালি চিনি, একটা রাজনৈতিক পরিবার, তার দাদা থেকে শুরু করে বিশাল ঐতিহ্যের মধ্যে তারা পলিটিক্সগুলো করছেন। এই যে ভুইফুট তৈরি হচ্ছে, এই প্রশ্নটা এইখানেই আসলে ভুইফুট তৈরি হচ্ছে, আপনারা হাইব্রিড আপনারাই বলছেন, আমি বলছি পার্লামেন্টে বলা হয়েছে। আমার সাথে আমি আসবো আপনার সঙ্গে আলোচনা। একজন দর্শক বোধে যুক্ত হয়েছে, দেখি কাকে প্রশ্ন করতে চান। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জি বলুন, আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শরীফ বলছিলাম। বলুন। এই যে আজকে যে আলোচনার মূল বিষয় টাকা থাকলে এমপি হওয়া যায়, এটা বর্তমান প্রেক্ষাপটে 100% বাস্তব। এখানে দলের যারা ত্যাগী নেতা তৃণমূল থেকে দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসতেছে, এদেরকে মূল্যায়ন করা হয় না। হুট করে টাকার বিনিময়ে কোনো একটা মহল এদেরকে বসাই দেয়। এই জন্য স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহ প্রার্থী এর দলের ভিতরে একটা কুন্দ সৃষ্টি হয়। চট্টগ্রামে যা দেখলাম, এই যে ওয়ার্ড কাউন্সিলের বিদ্রোহ প্রার্থী একজন পাস করছে, কিন্তু এখন আগের যে লোক এদেরকে মূল্যায়ন করে নাই, হুট করে একজনকে নিয়ে বসাই দিচ্ছে। এইগুলি কেন?
এটা বিএনপির আমলও দেখেছি, আওয়ামী লীগ জি আমলও তা জি হচ্ছে। না, অনেক ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে প্রশ্ন করার জন্য। ব্যারিস্টার শামীম পাটোয়ারি যদি বলেন, চট্টগ্রামে আপনি জানেন যে কাউন্সিলর নির্বাচিত হয়েছে কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে, তার অভিযুক্ত আছে, এরকম মানুষও কাউন্সিলর হয়ে গেছে। যে আপনি যেটা বলছিলেন ভুইফোররা কিভাবে আসলো, এখানে আমি বলবো এবং সবাই আমার সাথে একমত হবেন, নির্বাচন ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ভুইফোররা বের হয়ে আসতে পারছে। অর্থাৎ 2018 সালের ইলেকশনে মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ পেয়েছিলেন কারেকশনের। তিনি বেশ কিছু লোককে পরিবর্তন করতে পারতেন। বেশ কিছু জায়গায় সুষ্ঠু ভোট হলে হয়তো বা বিএনপির সৎ, যোগ্য, তারুণ্যে উদ্ভাসিত, শিক্ষিত, মার্জিত, দেশপ্রেমিক অনেক এমপি বের হয়ে আসতো, বামপন্থীদের অনেকে বের হয়ে আসতো, অথবা স্বতন্ত্র বের হয়ে আসতো, অথবা জাতীয় পার্টি বের হয়ে আসতো। ওই জায়গায় একটা ক্ষতি হয়ে গেছে। 20 থেকে 30-40 জন আরও উন্নত মানের এমপি আমরা পেতে পারতাম। সংসদটা তো একটা ইনক্লুসিভ সংসদ হতে হবে। সেখানে 80% হলো আমাদের কৃষক সংসদ কজন আছেন, প্রকৃত শ্রমিক সংসদ কতজন আছেন। তো আমাদের এই যে সংসদে এই যে ঢুকে যায় কিভাবে, মনোনয়ন বাণিজ্যের মধ্যে ঢুকে যায় না, কিভাবে? মনোনয়ন বাণিজ্যের ব্যাপার না, ব্যাপারটা আপনার সবকিছু মিলিয়েই ওই সময় তো আওয়ামী লীগের এমপি হয়েছিল অনেক তরুণ, তারা কিন্তু এখনো রাজনীতির মধ্যেও নাই ভোট আসলে। ইটসেলফ একটা আমরা নামও জানি তাদের। জি ভোট ইটসেলফ একটা এক্সপেন্সিভ বিষয়। 800 জন এজেন্ট লাগে। আপনার 800 জন এজেন্টকে প্রতিদিন আপনি একদিন টাকা দিতে গেলে কত টাকা লাগবে, নির্বাচনের ব্যয়টা কত, আর আপনার ভোটের দিনের খরচ কত। তো স্বাভাবিকভাবেই আপনি টাকা না থাকলে, শুধু আদর্শিক থাকলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ভোট করতে পারবেন না। এটা জার্মানি না যে আপনাকে পলিটিক্যাল পার্টির টাকা দেওয়া তাহলে কি হবে। এটা বিনিয়োগ এক ধরনের? না, এটা যে আমি বিনিয়োগ- 2 কোটি টাকা খরচ করব, এখান থেকে 5 কোটি টাকা আমি এটা উঠাবো, ব্যাপারটা কি বিনিয়োগ না। এরকম? আপনি- মানে পাপুলটা কেন এমপি? আমি জাস্ট আপনি- বোঝার চেষ্টা করি। আপনি এক পাপুল দিয়ে তা তো 350 অনেক জনকে টাকা না, আমি জাস্ট বোঝার জন্য বিচার করলে মধুটা হবে কি না। আসলে? না, এমপি হওয়ার একটা মধু আছে, সেটা কি? না, এটা হাই প্রিভিলেজ, হয়তো বা সবাই সেই মধুর দিকে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে যে কথা তাহলে আপনি স্পষ্ট করে মাননীয় বলবো, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বলেছেন যে 80% সংসদ সদস্য ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। মানে রাজনীতির সংসদ সদস্যরা তারা ব্যবসার সঙ্গে যুক্ত, যেটা আগে ছিল না। যদি 80% সদস্য ব্যবসা বা কোনো আয় ইনকাম না করে, তাহলে তারা ভোটের খরচটা যে 25 লক্ষ না, না, টাকা খরচ, এটা রাজনীতিবিদ করতে ব্যবসা রাখতে পারে, কিন্তু বলা হচ্ছে ব্যবসায়ীরা রাজনীতি হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আগে রাজনীতিবিদ হচ্ছে, এটা যেমন খারাপ। আগে হচ্ছে ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে নানান ফর্মে চাঁদা দিতেন, সাহায্য করতেন। তারা দেখলেন যে আমি হয়ে যায়, তাদেরকে আর সাহায্য কেন করব? Exactly. এইটা কিন্তু একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। এটা যেমন খারাপ। আপনাকে একটু বলবেন এটা নিয়ে, যে মনোনয়ন বাণিজ্য নিয়ে আপনার দলের নেতা নিয়ে অনেক কথা আছে। লন্ডন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে প্রচুর, এই যে কারণে বিএনপি ভালো করেনি, এই অভিযোগ কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা অনেক শুনেছি। দর্শক কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউকে ছাড় দেয়নি, 3 দল সম্পর্কে বলেছে। হ্যাঁ, না, দর্শকের কথার যুক্তি আছে। আমি যদি নিউট্রালি কথা বলি, রাজনৈতিক কর্মী না, এক দেশের একজন নাগরিক হিসেবে, তাহলে দর্শকের কথা ডেফিনেটলি যুক্তি আছে। একটি দলের প্রতিনিধিত্ব করলে হয়তো অনেক কিছু বলা যায় না, বাট হ্যাঁ, ওনার কথা যুক্তি আছে। কিন্তু হ্যাঁ, আপনি আমাদের বিএনপির কথা যেটা বললেন, হ্যাঁ, বিএনপির তো মানে ক্ষতির উপরে ক্ষতি। এই যে উনি বললেন না, 900 এজেন্ট দিতে হয়, এজেন্টদেরকে পালতে হয়, পয়সা দিয়ে, অফকোর্স ওরা তো কর্মী, ওরা দলের কর্মী, ওদেরকে আপনার অবশ্যই ওদেরকে মানে বিএনপিকে হাঁটতে হলেও কয়েক টাকা খরচ করতে হয়, কথা হলো হারার জন্য খরচ করতে যে হয়। আমরা ইলেকশন করতেছি, চট্টগ্রাম থেকে ফোন করেছিল না, ওই যে চট্টগ্রামে গিয়ে দেখে যে অস্ত্রের গুদাম, যে ছেলেটা অস্ত্র তাক করে প্রত্যেকটা পেপারে ছবি আসছে ছাত্রলীগের কর্মী। এখন ব্যাপার হচ্ছে আমরা এজেন্ট দিব, সবই দিব, কিন্তু এজেন্টদেরকে সকাল 9টার মধ্যে মেরে পিটে অস্ত্রধারী লোকজন বের করে দিবে। তা আমরা তো ইলেকশন করছি, ইলেকশনে আমরা যে টাকা পয়সা লাগে সেগুলো খরচ করছি, কর্মীদেরকে দিতে হচ্ছে। আবার কর্মীরা ওখানে ইলেকশনের দিন তারা টিকতে পারছে না আওয়ামী সন্ত্রাসীদের কবলে। চিটাগঙ্গে যেটা হয়েছে, 9টার মধ্যে যারা ওদের সিটি কর্পোরেশন যারা ঢুকেছিল, অনেক অচেনা ফেস ছিল, যারা ওখানকার ভোটার না এবং তাদের হাতে অস্ত্র ছিল। তাহলে এখন কি নির্বাচন কমিশন নতুন নিয়ম করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে ঢুকতে পারবে এবং বাকি সব কিন্তু আওয়ামী লীগ দেখলাম অফিসিয়ালি অভিযোগ করেছে যে শিবিরের ক্যাডার নিয়োগ করা হয়েছে চট্টগ্রামে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো ছবি দেখলাম না, আমরা প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, এগুলো তো কেউ বিএনপি পত্রিকা না। একটা ছেলের ছবি দেখাচ্ছে, যে ছেলেটা ছাত্রলীগের কর্মী হিসেবে আইডেন্টিফাই হয়েছে। গতকালকে যে পৌরসভা নির্বাচনগুলো হয়েছে, আপনি যদি আজকে পত্রিকা দেখেন, আপনাদের নিউজও নিশ্চয়ই কভার করেছে, যে প্রত্যেকটা পৌরসভায় সশস্ত্র হামলা হয়েছে এবং এজেন্টদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে এবং মহিলা এজেন্টদেরকে লাঞ্ছিত করা হয়েছে। অনেক দুঃখজনক ব্যাপার। আজকে আপনি যদি বলেন যে টাকার খেলা, এখন বিএনপি, আপনার এক জিনিসটা ক্লিয়ার করি, ওনারা সবসময় এটা বলে যে বিএনপি টাকা দিয়ে নমিনেশন দিয়েছে। বিএনপি টাকা দিয়ে নমিনেশন দেওয়ার মতো অবস্থা নাই। বিএনপি শুধু একটি কারণে একাধিক প্রার্থীকে গতবার নমিনেশন পেপার দিয়েছে, এই কারণে
এই কারণে যে আপনারা যদি দেখেন যে এই যে তথাকথিত নির্বাচন কমিশন যেটা প্রধানমন্ত্রীর অর্ডার ছাড়া বা সরকারের অর্ডার ছাড়া কিছু করার যাদের যোগ্যতা নাই, তারা কিন্তু বিভিন্নভাবে বিএনপির ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে বিভিন্নভাবে তারা যাতে ইলেকশন করতে না পারে আইনগতভাবে তাদেরকে আটকে ফেলার চেষ্টা করছিল। সুতরাং আমাদের একটা স্ট্র্যাটেজি হিসেবে আমাদের একাধিক প্রার্থী রাখতে হয়েছে। আরেকজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। হ্যালো, জি বলুন, আমরা শুনবো। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমি বলছিলাম যে এই আমাদের যে পৌরসভা ভোটগুলো হচ্ছে, পৌরসভা ভোটগুলো যেগুলো হচ্ছে আমাদের, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ আছে, কিন্তু সেখানে হচ্ছে যে আমাদের জাতীয় পার্টির অংশগ্রহণ নাই অনেক জায়গায়। এই প্রশ্নটা হচ্ছে যে আমার স্বাধীনভাবে শুনে যখন প্রশ্নটা, যে এটা গণতান্ত্রিক যে পন্থাটাকে কতটুকু সুগম করতেছে। জি, অনেক ধন্যবাদ। আপনাকে প্রশ্ন করেছে, তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই, আপা জি, যে প্রশ্নগুলো আবার তুলেছে। জি জি জি, আমার আসলে বেশ কিছু কথা তো বলা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। যে প্রথম বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, যে আপনি যে রাজনীতিতে দুর্বৃত্তায়নের কথা যেটি বলছেন, এই দুর্বৃত্তায়নটি কিন্তু শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫-এর 15ই আগস্টে হত্যা করার পরেই। তারপরে আমরা কি দেখলাম, জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করলেন, দখল করলেন, বললেন মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। এবং তখনই কিন্তু আমরা দেখলাম যে এই সামরিক বেসামরিক আমলাদের আসা রাজনীতিতে, ব্যবসায়ীদের রাজনীতিতে আসা, রাজনীতিতে যুদ্ধাপরাধীদের অংশগ্রহণ। সুতরাং ৭৫-এর আগে রাজনীতিতে, সেটা আওয়ামী লীগ বলেন, বামপন্থী বলেন, বা সকল জায়গায় যে একটা আদর্শিক অবস্থান ছিল, সেটি কিন্তু তখন থেকেই নষ্ট হওয়া শুরু করলো। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বিভিন্ন সময় সামরিক শাসকদের হাত ধরে, বা এমনকি আমি একটি উদাহরণ দিতে চাই, আমরা 1991 সালের নির্বাচনটিতে আমাদের খেয়াল আছে। হ্যাঁ, 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগের যে পরাজয় হয়েছিল, আমরা যদি দেখি শুধুমাত্র ঢাকা শহরে আওয়ামী লীগের পোর খাওয়া রাজনীতিবিদদেরকেই কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে আমরা দেখেছি তার বিপরীতে বিএনপি থেকে কিন্তু হঠাৎ করে বিএনপিতে আগের দিন যোগদান করেছে আমলা বলেন, সামরিক বাহিনী থেকে আসা বলেন, ব্যবসায়ী বলেন, তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হলো। এবং টাকার জোরে বিভিন্ন কলাকৌশলে তারা কিন্তু নির্বাচনে বিজয়ী হলো। এবং এটি কিন্তু আমরা মনে করি যে আওয়ামী লীগের জন্যও কিছুটা কষ্টদায়ক, যে সেই বাস্তবতা উপলব্ধি করে আমরা কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজি কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে একটি বিষয় আমি বলতে চাই, যে আপনি যে একটি কথা বলছিলেন, যে আমি তো মনে করি এমপি বলেন, রাজনীতিবিদ বলেন, সকলেরই ব্যবসা হোক যেটি হোক, একটি সৎ উপার্জনের পথ থাকা উচিত। অবশ্যই অবশ্যই। একজন ব্যবসায়ী হলেই যে তিনি এমপি হতে পারবেন না বা রাজনীতি করতে পারবেন না, এটিও আমি সঠিকভাবে মনে করি না। আপনি একটি কথা বললেন না, যে ঠিক আছে আগে হয়তো ব্যবসায়ীরা সাহায্য করতেন বা চাঁদা দিতেন, চাঁদা তো দিতেন না, তো সেই কথাটা হলো আমরা রাজনীতিবিদ হিসাবে আরেকজনের উপরে ব্যবসা নির্ভরশীল হব, তার কাছ থেকে চাঁদা নেব, এটিই বা কতটুকু শোভনীয়। আমি মনে করি যে রাজনীতিবিদ হিসাবে বা যেটি হোক, আমাদের একটি সৎ উপার্জনের পথ থাকা দরকার। এবং সেটি আমি মনে করি ব্যবসায়ী হলেও রাজনীতি বা এমপি হতে পারবেন না, সেটি সঠিক নয়। আপা যে নির্বাচনের কথাগুলো বলছিলেন, আজকে এখানে স্থানীয় সরকার নির্বাচন, আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন সকল সময়ই দেখেছি একটি সহিংস রূপ ধারণ করে। আমরা যদি বিএনপি জামাতের সময়ের কথা বলি, আজকে হলো 1 ফেব্রুয়ারি পড়ে গেছে, আমরা 31শে জানুয়ারি সেই আমাদের মেয়র হানিফ সাহেব যখন নির্বাচিত হয়েছিলেন, আমরা লালবাগের হত্যাকাণ্ডে সে 7 জনকে মার্ডার, সেটা তো 31শে জানুয়ারিতে হয়েছিল ওই সময়। এবং সেই সময় কিন্তু ওখানে বিএনপির যিনি কমিশনার প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হওয়ার পরে যে বিজয়ী প্রার্থী ছিলেন, তার মিছিলে হামলা করে 7 জনকে হত্যা করেছিলেন। তো এই যে সহিংসতা, এই সহিংসতাগুলো কিন্তু সেই সময় আমরা ব্যাপক হারে দেখে আসছি। এখন একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকে, ওনারা বলছেন যে ওনাদের সকল এজেন্টকে নাকি বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছু সহিংস ঘটনা ঘটেছে, এমন একদম কোনো সহিংস ঘটনা ঘটেনি সেটি তো নয়, কিন্তু এইভাবে যে বলা হচ্ছে যে ওনাদের সকল এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এটি কোনো মতেই সঠিক নয়। নির্বাচন তো আমরাও বিরোধী দলে থেকে করেছি, আমরা করেছি না, আমাদের নির্বাচনী এজেন্টদের উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে, 15 ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি, মাগুরার নির্বাচন দেখেছি, ঢাকা 10 আসনের নির্বাচন দেখেছি, সকল কিছুই তো করেছি। কিন্তু আমাদের এজেন্টরা, আমাদের সকল প্রার্থীর সমর্থকরা কিন্তু মাটি কামড়ে পড়েছিল। তখন ঢাকার মেয়র হানিফ সাহেব কিভাবে হলেন, চট্টগ্রামে আমাদের মহিউদ্দিন সাহেব কিভাবে হলেন, ঠিক আছে। তো আমার কথা হলো যে বিএনপি কিন্তু দেখুন সকল নির্বাচনে অংশগ্রহণ করে বর্তমানে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। এই যে পৌরসভা নির্বাচনের কথা বলা হলো, পৌরসভা নির্বাচনে বিএনপির অনেক প্রার্থীর বক্তব্য আছে, আমরা শুধু
বসুরহাটের যে নির্বাচনটি হলো আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি সাহেবের ভাই যেখানে জি, নির্বাচিত হলেন মির্জা কাদের এবং পরের দিন দেখা গেল যে পত্রপত্রিকাতেই ছবি এসেছে সেখানে মির্জা কাদের এবং বিএনপির যিনি প্রার্থী অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে তারা মোলাকাত করছেন এবং সেখানে বিএনপির প্রার্থী বলেছেন যে সম্পূর্ণ স্বচ্ছভাবে নির্বাচনটি হয়েছে, ওখানে কিন্তু বিএনপির প্রার্থী বলেছেন যিনি পরাজিত হয়েছেন। সুতরাং এইভাবে ঢালাওভাবে অভিযোগ করাটা হলো বিএনপির একটি কৌশল নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। আজকে আমরা আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই গতকালের গুলো তো অধিকাংশ ব্যালটে হয়েছে, তার আগের যে সেকেন্ড ফেজ যেটা ছিল সেকেন্ড ফেজে কিন্তু অধিকাংশ ইভিএম এ হয়েছিল এবং সেখানে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোটেই কিন্তু তাদের অধিকাংশ প্রার্থী পরাজিত হয়েছে। সুতরাং নির্বাচনে হেরে গেলে নির্বাচনকে বিতর্কিত করার যে একটি কৌশল এটি আমরা তাদের পক্ষ থেকে সকল সময় দেখে আসছি এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। ব্যারিস্টার পাঠক একটু যদি বলেন যে প্রসিডিউরটা কি পাপুলের ব্যাপারে আমরা জানতে যাচ্ছিলাম, দর্শকও জানতে যাচ্ছে যে সদস্যপদ খারিজের ব্যাপারটা কিভাবে হবে। জি, উনি হবেন যখন উনি ডিসকোয়ালিফিকেশন অবটেন করবেন। ডিসকোয়ালিফিকেশনটা হি হ্যাজ বিন অন কনভিকশন ফর এ ক্রিমিনাল অফেন্স ইনভলভিং moral turpitude sentenced to imprisonment for a term of not less than 2 years unless a period of 5 years has elapsed since his release। অর্থাৎ ওনাকে যদি 2 বছর, সেটা কি বাংলাদেশের আদালত? সেটা স্পষ্ট এটা নাই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আদালত হবে আমার আইনের সাধারণ ব্যাখ্যায় যেটা মনে হচ্ছে, কারণ বাংলাদেশ ফরেন ক্রিমিনাল ইয়ারকে বাস্তবায়ন করতে বাধ্য না। কিন্তু আইন তো কমন সেন্সও বটে, একটা বিদেশে তার যেহেতু বিচার হয়েছে না, এটা সুযোগ নেই। আপনি যখন স্পেসিফিক আইনের ধারা আছে সেখানে আপনার এই ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ নেই। বাট বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করে আমাদের ফরেন এমবাসি বলছে যে সেই কাগজটা আসবে তারপরে পাঠাবে এখানে, এটার মানে কি তাহলে? এটা একটা এভিডেন্স হিসেবে কাজ করবে বাংলাদেশি মামলার ক্ষেত্রে হয়তোবা। বাংলাদেশে যে আমাদের আদালতে এটা প্রমাণ হতে হবে, আমাদের আদালতে আমার ব্যাখ্যা আপাতত যে আমাদের আদালতে এটা প্রমাণ হতে হবে। আর এই জিনিসটা হয়তো পাপলুর ক্ষেত্রে আমরা সবাই একভাবে দেখছি, বাট আপনি যদি একটু জেনারেলি দেখেন এমপির প্রিভিলেজ, একটা বিরোধী দলের এমপি, একটা সদস্য এমপিকে সরকার নির্যাতন করতে চাচ্ছে, রাজা নির্যাতন করতে চাচ্ছে, এই প্রিভিলেজগুলো কিন্তু 800 বছর ধরে আসছে। ইংল্যান্ডের টাইরান কিংরা এমপিদেরকে নির্যাতন করতো, অ্যারেস্ট করতো, কনভিকশন দিয়ে দিত, তখন এই সংবিধানের এই ধারাগুলো একটা একটা করে আসছে যে আপনি এক্সিস্টিং ল ছাড়া দিতে পারবেন না, আপনি রেট্রোস্পেক্টিভ দিতে পারবেন না, আপনি পার্লামেন্টে যাওয়ার পথে দিতে পারবেন না, পার্লামেন্ট থেকে আসার পথে দিতে পারবেন না, ড্রাইভার দিকে দিতে পারবেন না। এগুলো 800 বছরের ইতিহাস। আমরা এক পাপলু দিয়ে কিন্তু এই প্রিভিলেজটাকে নষ্ট করার কোনো সংশোধনের জায়গাও থাকে কিনা? যেটা একটা ঘটনা ঘটে গেল যে বিদেশে এরকম হয় না, আমি কোনো আমার মনে এটাও তো একটা পার্লামেন্টের পরিবর্তনের জায়গা থাকে আসলে। রায়ের ভিত্তিতে বাংলাদেশি এমপিশিপ ক্যান্সেলেশনের বা বাতিলের পক্ষপাতী না। বাংলাদেশে কম্পিটেন্ট কোর্ট আছে, হয়তোবা তার বিরুদ্ধে এনাফ এভিডেন্সও আছে, সরকার চাইলে দুদক চাইলে মামলা করে দ্রুত রায় করতে পারে, এটা কোনো কঠিন ব্যাপার না। সেটা সরকারের সদিচ্ছার বিষয়, সে কোন দলের সদস্য এটা ইম্পর্টেন্ট না। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দৃশ্যমান অভিযোগ আসছে, সরকার তদন্ত করে। একইভাবে পাপুলের স্ত্রীর বিরুদ্ধেও কিন্তু একটা সিআইডি প্রতিবেদন দিয়েছে, তার ক্ষেত্রে কি ঘটতে পারে? সেক্ষেত্রে সিআইডি প্রতিবেদন তো এফআইআর না, এরপরে তো এফআইআর হবে, এফআইআর এর পরে আবার 161 হবে, 164 হতে পারে, চার্জশিট হবে, চার্জশিটের পরে মামলা শুরু হবে, মামলা শুরু হওয়ার পরে মামলা রায় হবে, আপিল হবে। সো ওই ধারাগুলো এখনো শুরু হয়নি। আপিল হওয়ার পরে সেই সিদ্ধান্তটা আবার পার্লামেন্টে আসতে হবে। আপিল হওয়ার পরে যখন এটা কি নির্বাচন কমিশন বাতিল করবে নাকি পার্লামেন্ট স্পিকারের মাধ্যমে বাতিল হবে, জাস্ট বোঝার জন্য। এই সিমিলার কনফিউশন মফাজ্জল হোসেন চৌধুরী মায়ের ক্ষেত্রে হয়েছিল। জি, এক্স্যাক্টলি। তার ক্ষেত্রে ইভেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আপেল্ড হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও এটা এক্সিকিউশন হয়নি। বাই দেন তার টার্মও শেষ হয়ে যায়, এবার উনি নমিনেশনও পান না। হয়তো এবার নমিনেশন পেলে ওই জিনিসটা আরো ক্লিয়ার হতো। আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন হচ্ছে সার্টিফাইড কপি যখন পাওয়া যাবে ঠিক সেই মুহূর্ত থেকেই এটা কার্যকর হবে। এটা নির্বাচন কমিশনের মাধ্যমে আসতে হবে না, স্পিকারের মাধ্যমে। স্পিকারের মাধ্যমে আসতে। অনেক ধন্যবাদ। এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম টাকা হলেই কি এমপি হওয়া যায়। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, স্বাগতর পর আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম টাকা থাকলেই কি এমপি হওয়া যায়। বিরতির আগে খানিকক্ষণ কথা বলেছি, আমাদের সঙ্গে 3 জন বিজ্ঞ আলোচক আছেন। আপা, একটু আমরা জানতে চাই, আমরা তো চাই একজন ত্যাগী, একজন পোর খাওয়া, রাজনীতি করে আসা মানুষ, সৎ, যোগ্য, তিনি আসলে এমপি হবেন। আমরা কিন্তু নির্বাচনের সময় স্লোগান দিই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তো এগুলা কি কেবলই কথার কথা? আসলে আমি আপনাকে প্রথমে বলেছি কতগুলো পয়েন্ট জমে গেছে। নির্বাচনটা তো এখন প্রজেক্ট হয়ে গেছে, নির্বাচন নিয়ে আলোচনা করে লাভ নাই। প্রকল্প মানে কি? প্রজেক্ট মানে কি? প্রজেক্ট মানে আপনি প্রজেক্ট মানে প্রশাসন। আমি কয়েকটা পয়েন্ট আসছে, সেই পয়েন্টের মধ্যে চলে আসছে। আচ্ছা, ওকে। এখন এখানে আমাদের শামীম হায়দার পাটোয়ারি ভাই যে একটা ডোনাল্ড ট্রাম্পের এক্সাম্পল দিল, টোটালি এটার সাথে এটা খাপ খায় না বাংলাদেশের সাথে। আমি আপনাকে বুঝায় বলি, ডোনাল্ড ট্রাম্প এই যে ওদের ইলেকশন নিয়ে এত
কাহিনী হলো আমরা দেখলাম, তারপরেও কিন্তু হি ট্রাইড, হ্যাঁ হি ট্রাইড বিভিন্নভাবে ওদের সিস্টেম ব্যবহার করে সে কিন্তু থাকার চেষ্টা করেছে, And he failed. বাট হি ফেইলড বিকজ ওদের 200 বছরের ডেমোক্রেসি, ওদের সিস্টেমগুলো কাজ করে, দে আর ডেডিকেটেড টু স্ট্যাবলিশ অ্যান্ড কন্টিনিউ দ্য ডেমোক্রেসি। আমাদের এখানে দেখেন সব কিছু স্লো হয়ে যায়, কারণ সিস্টেমগুলা এমনভাবে পরতে পরতে দুর্বৃত্তায়ন হয়েছে এবং দুর্নীতি ঢুকে গেছে। আপনি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে দেখেন না, বাংলাদেশ ব্যাংকের যে ইয়েটা হলো, যে টাকাটা লুট হলো, ফিলিপিন্সে সাজা হয়ে গেল, ফিলিপিন্সে কিন্তু সাজা হয়েছে, কিন্তু বাংলাদেশ আমাদের ওই ফরাসুদ্দিনের রিপোর্ট আমরা এখন পর্যন্ত দেখি নাই, আর এখনো সেই তদন্ত চলছে, এখনো কিন্তু আমরা সেটা কোনো আলোর মুখ দেখি নাই। আচ্ছা, কিছু কিছু যেগুলা স্টেক হোল্ডার আছে, আমি মনে করি যাদের সরকারের উচ্চ পর্যায়ে স্টেক হোল্ডার আছে সেগুলো হোল্ড হয়ে যায়, যেমন সাগর রুনি হত্যা কেস চলছে তো চলছে, ইনভেস্টিগেশন জীবনও শেষ হবে না, আবার কোনো কোনো মার্ডার কেস দেখবেন 1 মাসেই সাজা হয়ে যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে এই কারণে, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এই কারণে যে আমাদের আনফর্চুনেটলি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে 2008 সালে যারা সংসদ সদস্য হয়েছিল বললেন যে 60-70% এখনো আছে বিকজ নির্বাচন তো সুষ্ঠুভাবে হচ্ছে না। 2018 সালে নিশিরাতের খ্যাত নির্বাচন হয়েছে, আমার এলাকায় আগের দিন সন্ধ্যা 7টা থেকে ভোট কাটা শুরু হয়েছে, সকল বাহিনী প্রশাসনের নেতৃত্বে ঢুকেছে, ভোট কেটেছে, ঢুকেছে ভোট, এই জিনিসগুলো হচ্ছে। এখন আপনি বলেন যে আওয়ামী লীগকে এমনভাবে ওনারা বলছেন যে বিএনপি বিএনপি একেবারে যতবার দায়িত্বে ছিল সবই যে ঠিক করেছে তা নয়, বাট আমরা তো দেখেছি শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে যারা ডুগডুগি বাজাতে ছিল তাদেরকে ওনারা মন্ত্রী বানিয়েছেন, বড় নেতা বানিয়েছেন। এবং আমি এরশাদ সাহেবের কথা বলা উচিত না, উনি বেঁচে নেই, বাট এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ বিএনপি দুজনেই মাঠে ছিল, তারপরে কিন্তু এরশাদকে আমরা ওই স্বৈরাচারী এরশাদ খ্যাত এরশাদ সাহেবকে কিন্তু ওনারা বিশেষ দূত বানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো সুতরাং ওনারা ক্ষমতায় টিকে থাকার জন্য অনেককেই, যারা ওনাদের নেতার বিরুদ্ধে তখন সশস্ত্রভাবে নেমেছিল ওই আমলে 70 সালে, তাদেরকে তারা বিভিন্ন গত টার্মে কিন্তু অনেককেই মন্ত্রী বানিয়েছেন, এবং আপনি ভালো মতোই জানেন কেন, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য হেফাজতকে তারা মারে, আবার ক্ষমতায় টিকে থাকার জন্য আলামা শফিরে দাওয়াত দিয়ে এনে সিঙ্গারা চা কফি খাওয়া। অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্ন আমি একটু ব্যারিস্টার পাটোয়ারিকে বলবো। আপনি জানেন ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত উক্তি ছিল যে এন্ড জাস্টিফাই দ্য মিনস, একটা ইংরেজি শব্দ আছে ম্যাকিয়াভেলিয়ানিজম, মানে ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকে প্রধান। এটাই কি আসলে রাজনীতি হওয়া উচিত নাকি কোনো এথিক্যাল প্র্যাকটিস থাকা উচিত? না, এটা থাকা উচিত না। দেখুন 96 সালে খালেদা জিয়ার স্পেশাল মেসেজ জেলখানায় এরশাদ স্যারের কাছে গিয়েছিল যে আপনি আমাদেরকে সমর্থন দেন, আপনি সমর্থন দিলে আমরা 151 হব। তখন এরশাদ স্যার স্বৈরাচার ছিলেন না। পরে এরশাদ স্যার যখন আবার আওয়ামী লীগকে সমর্থন দিলেন, আওয়ামী লীগ সরকার গঠন করলো, তখন এরশাদ স্যার বিএনপির কাছে স্বৈরাচার হয়ে গেলেন। এটা হলো বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা। ওনাদের সাথে না মিললে ওনারা বলে, আবার মিললে বলে না, যাই হোক সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে এরশাদ স্যার একটা বাস্তবতা ছিলেন, রাজনীতিতে ফ্যাক্টর ছিলেন, এটা অস্বীকার কোনো উপায় নেই। আমি ওইদিকে আর না গিয়ে আমি যেটা বলবো, ডিসকোয়ালিফিকেশন এবং কোয়ালিফিকেশনের বিষয়ে যেটা আমাদের সংবিধানে বলা আছে, আর্টিকেল 60 হোয়াট এভার, সেখানে যে ডিসকোয়ালিফিকেশন বলা আছে, এগুলো নিয়ে স্পিকারের কাছে যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে, স্পিকার এটা নির্বাচন কমিশনের মানে রেফার করতে পারবে, এবং নির্বাচন কমিশন সেখানে একটা অপিনিয়ন দিবে। কিন্তু আমার কথা হচ্ছে স্পিকারের আমলে আনবে, তার নজর আনতে হবে তো, এটা উনি নিজে থেকেই নিতে পারেন। এখানে আমার ধরনের একটা অটোমেটিক প্রসেস আছে। যেমন কেউ যদি মারা যায়, কোনো এমপি মারা যায়, তাহলে কিন্তু অটোমেটিক সেটা স্পিকারের কাছে ডেথ সার্টিফিকেট একটা পর্যায়ে চলে আসে, মানে কোনো একটা অফিস এটা চেয়ে নেয়, চেয়ে নেওয়ার পর স্পিকার এটা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন, নির্বাচন কমিশন তখন এটাকে শূন্য ঘোষণা করেন। এটা এই প্রসেসটা এভাবেই হয়ে আসতেছে। তো হয়তো পাপলু সাহেবের ক্ষেত্রেও এটা হবে, বাট ওই যেটা আমি বললাম ফরেন জাজমেন্ট আমরা এখানে ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল করবো কিনা, শুধুমাত্র কিছু কিছু লতে স্পষ্ট বলা আছে আরবিট্রেশনের ক্ষেত্রে বা অন্য অনেক ক্ষেত্রে যে ফরেন জাজমেন্ট ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল হবে। এছাড়া ক্রিমিনাল কেসে ফরেন জাজমেন্ট সরাসরি অ্যাপ্লিকেবল হবে আমার জানা মতে এরকম কোনো ল। অনেক অনেক ধন্যবাদ। জি, আমি দুটো পয়েন্টে বলি। ইলেকশনের কথাটা যেহেতু বারবার চলে আসছে, ইলেকশনের কথাটা যেহেতু বারবার আসছে, আসলে আপনি দেখুন ধারাবাহিকভাবে যদি দেখি 2014 সালের ইলেকশন, 2014 সালের ইলেকশনে আপনি কিন্তু ইলেকশন বয়কট করতে পারেন, কিন্তু আপনি কিন্তু ইলেকশনকে প্রতিরোধ করতে পারেন না। দ্যাট ইজ নট ইউর ডেমোক্রেটিক রাইট। আমরা কিভাবে দেখলাম 2014 সালে নজিরবিহীন আগুন সন্ত্রাস করে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে হত্যা করে নির্বাচন কিন্তু বানচাল করার চেষ্টা করলো বিএনপি। তারা ব্যর্থ হলো। 2015 সালেও কন্টিনিউ করার চেষ্টা করলো, তারপরেও ব্যর্থ হলো। 2018 সালের ইলেকশনে ওনারা কিন্তু বিশাল বিশাল ব্যক্তিত্বদের নিয়ে জোট করলো, একদম দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে জোট করলো। জোট করে
ওনারা যখন দেখলেন যে ওনাদের বিভিন্ন ব্যর্থতা বলেন মনোনয়ন বিভিন্ন কারণেই হোক নির্বাচন ওনারা পরাজিত হচ্ছেন এবং নির্বাচনের দিন পর্যন্ত কিন্তু ওনারা ঠিক আছেন, যখন নির্বাচনে পরাজিত হলেন তারপরেই কিন্তু ওনারা এই আগের দিন ভোট হয়েছে, 2 দিন আগে ভোট হয়েছে, এরকম বিভিন্ন তত্ত্ব কিন্তু খাড়া করলেন। এবং আমরা পরবর্তীতে কালে দেখলাম যে বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের নিয়ে যে জোট করা হলো, সেই জোটের মধ্যেই তখন পরস্পর বিভিন্ন বিরোধী বক্তব্য, ষড়যন্ত্র তত্ত্ব শুরু হয়ে গেল। সুতরাং নির্বাচনকে বিতর্কিত করার তাদের যে প্রয়াস, সেটি কিন্তু প্রথম থেকেই আছে, এখনো আছে এবং ভবিষ্যতেও আমরা একই ঘটনা দেখতে পাবো। এখন আমি আমাদের এই যে এমপি পপলুর বিষয়ে যে ব্যাখ্যা ট্যাখ্যাগুলো আসছিল, এক্ষেত্রে আমি তো আইনজ্ঞ না, কিন্তু আমার একটু অবজারভেশন, আমার যেটি মনে হয় যে এখানে তো কুয়েতে বিচার হয়েছে, কুয়েতে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটার জন্য কিন্তু বিচার হয়েছে। বাংলাদেশে যদি কোনো অপরাধ করে থাকেন সেটি কিন্তু কুয়েতের আদালতে বিচার্য না। বাংলাদেশেও কিন্তু একই ঘটনা, বাংলাদেশের আদালতেও কিন্তু কুয়েতে যে বিচার হয়েছে সেটি বিচার্য হবে না। তবে এখানে একটি বিষয় আছে, আমরা যে মানি লন্ডারিং এর কথা টাকা পাচার যেটি হয়েছে, তো এখানে টাকা পাচারটি কোথা থেকে হয়েছে? নিশ্চয়ই বাংলাদেশ থেকে হয়েছে এবং সেটি দুদক তদন্ত করছে। সুতরাং আমার যেটি মনে হয়, যেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই কারণে কিন্তু ওনারা এই কাগজগুলো চাইছেন। ওখান থেকে যখন সার্টিফাইড কপি আসবে, সেখানে কিন্তু ওনারা দেখবেন যে কারণে পপলুর ওখানে সাজা হয়েছে, সেই অপরাধের সাথে বাংলাদেশের যোগসূত্র কতটুকু আছে। বাংলাদেশে ন্যূনতম যোগসূত্র থাকলে আমরা নিশ্চিত যে আজকে এখানে ধরেন রিজেন্টের শাহেদের কথা এসেছে, আরো বিভিন্ন অপকর্ম ঘটেছে ওই সময়, এবং সেগুলো কিন্তু এই সরকারই ধরে সেগুলোর যথাযথ বিচারের ব্যবস্থা করেছেন। তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন কি ছিলেন না সেটি কিন্তু বিচার্য হয়নি, আমরা কিন্তু তাদের বিচারের ব্যবস্থা করেছি। সুতরাং পপলু তিনি স্বতন্ত্র না কি না সেটা দেখার বিষয় না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এটি এনশিওর করবেন যে বাংলাদেশে অপরাধ তার সংগঠিত হলে তার বিচার হবে, সাজা হবে এবং প্রধানত দুটো অপরাধ বলা হচ্ছে, একটা হচ্ছে মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং, আর একটা হচ্ছে অর্থ পাচার। হ্যাঁ, এবং দুটোতেই আমি মনে করি যে বাংলাদেশে যখনই যোগসূত্র থাকে, বাংলাদেশে অবশ্যই যোগসূত্র আছে। জি, আপনারা 1 মিনিট যদি কিছু বলতে চান, সময় শেষ আমাদের। আমি শুধু 2টা উদাহরণ দিব। উনি তো বললেন কোনো কিছু ওনারা করেন না। চট্টগ্রাম সিটি নির্বাচনে পাথরঘাটা এলাকায় গুলি ছুটতে গিয়ে অস্ত্রধারী সে যুবকের পরিচয় পাওয়া গেছে, সে সাইফুদ্দিন, তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি। আচ্ছা, ইত্তেফাক স্বীকৃত আওয়ামী লীগ মাইন্ডেড পত্রিকা, গতকালকে ইত্তেফাক প্রশাসনের সামনেই কেন্দ্র দখল করে ব্যালটে সিল। এটা হচ্ছে আপনার এলাকা হচ্ছে ভুয়াপুর, টাঙ্গাইল। তা এখন এগুলো তো আমরা বাদ না, এগুলো ঘটছে। এখন আমি কিন্তু আবার বলি না যে 100% একদম ফেয়ার হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সেটা কিন্তু এবং স্থানীয় সরকার নির্বাচনে আপনি এই সংঘর্ষ, এই ভোট কেন্দ্র দখল, আমি একটা জেনারেল কথা বলি ভাই, আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি, আমাদের কিন্তু মেসেজ দেওয়া উচিত। আজকে অনেকেই দেখছে শোটা দেশে বিদেশে, যে আমাদের যেই দলই হোক আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের ফিউচার জেনারেশন প্রতিষ্ঠা করা দরকার। সেটার জন্য তো আমি মনে করি সকলেরই সহযোগিতা দরকার। আপনি ব্যালটে হলেও বলবেন ভোট ডাকাতি হয়েছে, ইভিএম এ হলেও বলবেন কারচুপি হয়েছে, তাহলে তো এমন দৈব কোনো পদ্ধতি নেই যেটি করে একদম 100% ফেয়ার করা যাবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই একসাথে কাজ করেই বরং আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী রোববার আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.